আমার প্রকাশিত গ্রন্থরাজি। আমার প্রথম গ্রন্থটি প্রকাশিত হয় 2012 সালের বাংলা একাডেমির গ্রন্থমেলা উপলক্ষে। তবে বইটি লেখা হয়ে গিয়েছিল, লেখা সম্পন্ন হয়েছিল 1999। আমার প্রকাশিত দ্বিতীয় গ্রন্থটি একই সঙ্গে লেখা হয়েছে। গ্রন্থ দুটি প্রকাশিত হতে যে এক যুগ লেগে গেল, এর এক কারণ আমার কঠিন জীবন সংগ্রাম, আর আরেক কারণ সাধারণভাবে মানুষের জটিল জীবন, যেগুলো আমার গ্রন্থের বিষয়াবলীও। আমার প্রথম বইটি একটি উপন্যাস, নাম প্রেমবীর্য। দ্বিতীয়টি একটি নাটক, নাম সেই একই পথের পথিক। প্রথম বইটির প্রকাশক সুমন ব্রাদার্স, বাংলা বাজার, ঢাকা। দ্বিতীয়টির অর্থাৎ নাটকটির প্রকাশক জাতীয় সাহিত্য প্রকাশনী, বিখ্যাত প্রকাশনা সংস্থা। 2 মণিসিংহ রোড, পুরানা পল্টন, ঢাকা। উপন্যাসটির প্রচ্ছদ শিল্পী গোলমাল করে ফেলেন। আমি সুমনকে প্রচ্ছদের একটা সাধারণ ধারণা দিয়ে এসেছিলাম, এমনকি একটি নমুনা সদৃশ ছবিও দিয়েছিলাম। তাতে স্পষ্ট করে বলেছিলাম যে যে তরুণ তরুণীর স্কেচ আঁকতে হবে তাদের প্রেমকেও যেমন ফুটিয়ে তুলতে হবে, তেমনি তাদের সম্মিলিত দ্রোহ যেন প্রকটিত হয়। কিন্তু শিল্পী বীরত্বের ব্যঞ্জনাটুকু আনতে পারেননি, প্রেমের সুষমাটুকুই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যার ফলে আমার উপন্যাসের প্রকৃত বিষয়টি ব্যঞ্জিত হয়নি দেখে আমার মন খচখচ করতে লাগলো। পরে মন রীতিমতো
কষ্টে ভরে গেল। শিল্পীর জীবন, শিল্পীর জীবনে এরকম কত কষ্ট জমা হয়। শিল্পীর স্রষ্টার জীবন কেবল কষ্টময়, বিড়ম্বনায় ভরা। তবে আমার নাটকটির প্রচ্ছদ শিল্পী মিতা মেহেদি আমার দেয়া ধারণাপত্রের প্রায় সবটুকুই বাস্তবায়ন করেছিলেন অপূর্ব শিল্প মাধুরীর সাথে। আমার এই গ্রন্থটি মানে এই নাটকটি মানে সেই একই পথের পথিক। লেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে আমি আমার ইউনিভার্সিটি যাই। আমার শিক্ষক, আমার পরম শ্রদ্ধার পাত্র অধ্যাপক জুলফিকার মতিনের কাছে যাই, তাকে আমার কীর্তিটা দেখাবার জন্য, তাকে আমার গ্রন্থটি পড়ে শোনানোর জন্য। তাকে আমি আমার নাটক শোনাবার গল্প বলার আগে আমার নাটকটির বিষয়াবলীর একটা সারসংক্ষেপ গ্রন্থের প্রথম দিকেই সন্নিবেশিত আছে, আমি সেটি বরং পড়ে দিতে চাই। স্বাধীনতা উত্তর বিবিধ প্রকার দ্বন্দ্ব সংক্ষুব্ধ জাতীয় জীবনের ধারা এ নাটকের পটভূমি। জাতীয় মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় প্রাক মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনমানসে আশা আকাঙ্ক্ষার মূর্ত রূপে মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার রাষ্ট্রীয় কাঠামোর যে বৈপ্লবিক রূপান্তরের রূপরেখা ঘোষণা করে তা আমাদের রাষ্ট্রযন্ত্রকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলে, যার দ্বন্দ্ব সংঘাতময় পরিণতি আমরা দেখতে পাই ৭৫-এর আগস্ট ও নভেম্বরের বিয়োগান্তক করুণ ঘটনাবলীর মধ্যে। একদিকে জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে একাত্ম রাজনৈতিক শক্তি, অন্যদিকে প্রতিষ্ঠিত সরকার ও প্রশাসনকে সরিয়ে দিয়ে নতুনের যাত্রাকে থামিয়ে দিয়ে পুরনো ব্যবস্থাকে পুনর্বহাল করার চক্রান্তে মেতে ওঠা শক্তি। এই দুই শক্তির সংঘাতকে নাটকীয়তায় অভিষিক্ত করে একটি উপক্রমণিকা ও একটি উপসংহার সহ ৩টি অঙ্কে বিভক্ত সর্বমোট ১২টি দৃশ্যে উপস্থাপন করা হয়েছে সেই একই পথের পথিক শিরোনামের পূর্ণাঙ্গ ট্র্যাজেডিতে। উপক্রমণিকায় উপস্থাপিত হয়েছে সেই বৈপ্লবিক রাজনৈতিক কর্মসূচির সরব ও নাটকীয় ঘোষণা। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে সেই ঘোষণায় বিক্ষুব্ধ শক্তির রোষকষায়িত মনোভঙ্গিকে রূপ দেয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দৃশ্যে সেই বিক্ষুব্ধতার পটে নীতি নির্ধারক মহলের নিজেদের কর্মসূচির যথার্থ নির্ণয়ে আস্থাশীল হয়ে ওঠার নিবিড় প্রয়াস। দ্বিতীয় অঙ্কের 4টি দৃশ্যে এ দ্বন্দ্বময় পরিস্থিতির বিস্তার। তৃতীয় অঙ্কে পরিণামের দিকে এগিয়ে গেছে সংঘাত মোট 3টি দৃশ্যে। এ অঙ্কের শেষ দৃশ্যে
ঘটেছে বিয়োগান্তক পরিণাম, যার জন্য জাতি আজও সূচনা করে চলেছে। একেবারে শেষ দৃশ্যে উপসংহারে জাতীয় মুক্তি সংগ্রামের যে মৃত্যু নেই, বিরতি নেই, শত ষড়যন্ত্র, শত চক্রান্ত, শত আত্মবলিদানের মধ্য দিয়ে তা যে কেবলই এগিয়ে চলে, তাই ঘোষিত হয়েছে ইঙ্গিতমুখর ব্যঞ্জনায়। যখন স্যারকে পড়ে শোনাতে লাগলাম, তখন স্যার একাই ছিলেন, স্যার আর আমি। স্যার তখন বিভাগের চেয়ারম্যান, আর তার চেম্বারেই আমরা বসেছিলাম। কিন্তু যখন পড়তে পড়তে এগোতে লাগলাম, তখন এক সময় স্যার বললেন, থামো থামো সাদেক, আমি এভাবে একা একা তোমার পড়া শুনব না, আমি তোমার আবেগে ভেসে যাচ্ছি, তুমি কাল এসো, আমি সবাইকে নিয়ে বসব। আমি স্যারকে দু কথা লিখে দিতে বললে স্যার লিখে দিয়েছিলেন। তা গ্রন্থে সংগ্রথিত হয়েছে। স্যার নিজের হাতেই তা লিখে দিয়েছিলেন। আমি তা এ মুহূর্তে পড়ে না দিলে এ আখ্যান বর্ণনা অসম্পূর্ণ থেকে যাবে। সাদেকুল ইসলাম রচিত সেই একই পথের পথিক নাটকটি আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এর পটভূমিকা হিসেবে এসেছে। 1975 সালের মধ্য আগস্টের ট্র্যাজেডিকে সামনে রেখে ঘটেছে এর কাহিনীর বিস্তার। কেবল ইতিহাস বর্ণনা নয়, প্রতিকায়িত ব্যঞ্জনা এই নাটকটিকে দিয়েছে শিল্প সার্থকতা। এই গ্রন্থ রচনার ভেতর দিয়ে সাদেকুল ইসলাম এক জাতীয় দায়িত্ব পালন করেছেন বলেই আমার বিশ্বাস। আমি গ্রন্থটির বহুল প্রচার কামনা করি। জুলফিকার মতিন, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, 10 মার্চ 2001। আমার আরেক শিক্ষাগুরু, আমার কলেজের শিক্ষক, আমাদের এই ঘোর পশ্চাৎপদ, প্রতিক্রিয়া সংকুল, প্রগতি বিমুখ, অন্ধবিশ্বাস, সাম্প্রদায়িকতার বিষবাষ্প আচ্ছন্ন এলাকায় এক স্বভাব বিদ্রোহী, ঋত্বিক, প্রগতি সমৃদ্ধ, সংস্কার মুক্ত অঞ্চল হিসেবে গড়ে উঠুক আমাদের জেলা ছিল যার আরাধ্য। তিনিও আমার বইটিতে কিছু লিখে দিয়েছিলেন। তিনি অধ্যাপক এনামুল হক। জগৎ জীবনের রূঢ় রুদ্র অমোঘ নিয়ম নীতির সর্বময় ক্রিয়াশীলতায় আজ তিনি এ জগতে নেই। তার স্ত্রী পারুলাপাও নেই। তিনিও আমাদের ভাবনা চিন্তার সঙ্গী ছিলেন। তিনিও আমার জীবন সংগ্রামে অনুপ্রেরণা যোগানোর মানুষ ছিলেন। আমি তার লেখাটিও একটু পড়ে দেয়ার গরজ অনুভব করছি। অধ্যাপক সাদেকুল ইসলাম আমার একান্ত স্নেহধন্য, মুক্তবুদ্ধি সম্পন্ন চেতনা ও মননশীলতার জন্য সে আমাদের সাংস্কৃতিক মানসিক ভুবনে গভীরভাবে স্পর্শ করে রয়েছে। সাদেকুল ইসলাম একজন জাত শিল্পী।
সাহিত্যের গভীর রসসিদ্ধ ব্যক্তি হিসেবেও সে একজন কৃতী ও প্রিয় শিক্ষকও বটে। একজন সঙ্গীত রচয়িতা, গায়ক, সুরস্রষ্টা, এসব গুণের সঙ্গে তার সংবেদনশীল মানসিক চেতনার জন্য আমাদের এখানের সাংস্কৃতিক অঙ্গনে বিদগ্ধ ব্যক্তি হিসেবে পরিচিত। এমন গুণের অধিকারী ব্যক্তি হিসেবে সে বাঙালি সমাজ ও জীবনের এক ঐতিহাসিক ঘটনাকে তার একান্ত চেতনায় রসসিক্ত করে আমাদের সামনে তুলে ধরেছে সেই একই পথের পথিক নামে গ্রন্থটির মাধ্যমে, যা এখনও গ্রন্থ হিসেবে অপ্রকাশিত। লেখাটিকে যে ধরনের নাটকই বলি না কেন, এর অপরিসীম মানবিক মূল্য সাহিত্যের আলোকে সবার মনে গভীরভাবে দাগ কাটবে। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। রবি ঠাকুরের এই অনুভূতির আলোকে বাঙালির নয়নমণি বঙ্গবন্ধুকে আমরা দেখতে ও বুঝতে পারব এই তার রচনাটিতে। গ্রন্থ হিসেবে এটি আমাদের কাছে পেলে আমাদের একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্ন হবে বলে আমি আশা করি। এনামুল হক, সহকারী অধ্যাপক, অবসরপ্রাপ্ত, 10 মার্চ 2001। নাটকটি লিখেছিলাম 2000-2001 সালে। গ্রন্থটি সম্পর্কে আমার 2 শিক্ষকের মতামত তখনই নিয়েছিলাম। আমি একটু ছেড়ে গিয়েছি, আমার দেখাবার ইচ্ছে ছিল যে এই যে আমার নাটকটির যে আমি যে বললাম যে আমার প্রচ্ছদ শিল্পী আমার দেয়া ধারণাপত্রকে প্রায় সম্পূর্ণটাই বাস্তবায়ন করেছিলেন, এই তার নমুনা। আমার জীবনের মহত্তম প্রয়াসের ফসল এ দু গ্রন্থের বাংলা একাডেমি চত্বরের নজরুল মঞ্চে, তখন একাডেমির নিজস্ব চত্বরেই কেবল মেলা বসত, মোড়ক উন্মোচন করেছিলেন এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় ও বিকাশে সবচেয়ে মহৎ অবদান রচনা করেছেন যারা, তাদেরই শীর্ষস্থানীয় 2 মহান পুরুষ, অধ্যাপক আনিসুজ্জামান এবং কমরেড মঞ্জুরুল আহসান খান। অধ্যাপক আনিসুজ্জামান তখন একাডেমির সভাপতির পদ অলঙ্কৃত করছিলেন, আর মঞ্জুরুল আহসান খান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির। স্যার মানে অধ্যাপক আনিসুজ্জামান আমাকে আমার বক্তব্য উপস্থাপনের আহ্বান জানালে আমি বই দুটোর বিষয়বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করলাম। সারা দুনিয়া জুড়ে সমাজতন্ত্রের বিপর্যয় দেখা দিলে এদেশের বিপ্লবীদের চিত্তেও বিষণ্ণতা নেমে আসে।
কিন্তু বিবিধ অনুপান ও অনুষঙ্গে প্রেমের নানা উপাদান আবার তাদের প্রাণ বিপ্লবী অনুরণনে ভরিয়ে তোলে। তারই একটি চিত্র এ উপন্যাসে রূপায়িত হয়েছে। এতখানি শোনার সঙ্গে সঙ্গে মঞ্জুরুল হাসান খান বলে উঠলেন, বইটি তো পড়া হয়নি, পড়তে হবে। আমি দ্বিতীয় গ্রন্থটি সম্পর্কে বললাম, 15 আগস্ট ও 3রা নভেম্বরের বিয়োগান্ত ঘটনাকে উপজীব্য করে একটি ট্র্যাজেডি নাটক। প্রকৃতপক্ষে বিয়োগান্ত ঘটনাটি এক ট্র্যাজিক মহিমায় অভিষিক্ত মহিমান্বিত ভাস্বর। এতটুকু বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রায় লুটোপুটি করে বই দুটি হাতে হাতে তুলে নিলেন। সাংবাদিকদের মধ্যে দু একজন আমাকে দু একটি প্রশ্ন করতে লাগলেন, আমি টুকটাক উত্তর দিতে লাগলাম। ইত্যবসরে আমার প্রকাশকের প্রতিনিধিরা সাংবাদিকদের কাছ থেকে বইগুলো তুলে নিতে লাগলেন, বলা যেতে পারে তারা একরকম কেড়ে নিতে লাগলেন। এইভাবে আরও একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। সেদিন তুলনামূলকভাবে সাংবাদিকদের সংখ্যা বেশিই ছিল। অধ্যাপক আনিসুজ্জামান আর মঞ্জুরুল হাসান খানের নাম শুনেই বোধহয় সাংবাদিকদের সমাগম বেশি হয়েছিল। আগেই বলেছি, আনিসুজ্জামান তখন বাংলা একাডেমির সভাপতির পদ অলঙ্কৃত করছিলেন। সেদিন আমাদের এলাকার ছাত্রছাত্রীরাও হাজির হয়েছিল। বুয়েট মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ছিল। আমার প্রাক্তন ছাত্ররাও হাজির হয়েছিল কয়েকজন। আমার বন্ধুরাও কেউ কেউ উপস্থিত হয়েছিলেন। আমার এক নাতজামাই DGFI কর্মকর্তা, তিনি প্রধানভাবে আমার ছাত্রছাত্রীদের খবর দিয়ে সংগঠিত করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, না না, আপনি কোনো দিকে তাকাবেন না, আপনি কথা বলবেন, বক্তৃতা করবেন, আমি সাংবাদিকদের আপ্যায়ন যা করা করে ফেলব। কিন্তু একটু ত্রুটির জন্য সব কিছুই ভেস্তে যায়। ফলাফল হয়ে ওঠে শূন্য। সাংবাদিকদের হাত থেকে বইগুলো নিয়ে নেওয়ার সাথে সাথেই প্রায় তারা স্থান ত্যাগ করে। তাহলেও এই দিন ও আয়োজনটি ছিল আমার জীবনের অন্যতম সেরা দিন। আমাদের জেলা বা অঞ্চলের মানুষের এ ধরনের প্রয়াস খুবই সীমিত। যারা বইটই লেখেন এবং প্রকাশ করেন তারা কেউ কেটা সাধারণ মানুষ বা আমাদের এলাকার সাধারণ শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণের সুযোগ কমই পেয়েছে। এজন্যে আমার এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি প্রকাশনা উৎসবের রূপ নিয়েছিল। আমার ছাত্রছাত্রীরা দারুণ উপভোগ করেছিল, আর তাদের উপভোগটি বাড়িয়ে তুলেছিল আমার সেই দরাজ দিল নাত জামাইটি। পরের বছর আরও দুটি বই গ্রন্থমেলায় প্রকাশিত হয় এখনকার বহুল পরিচিত প্রকাশনালয় শব্দশৈলী থেকে। তখন কিন্তু শব্দশৈলী এখনকার মতো বিশাল আয়োজনের অধিকারী ছিল না। এবার মোড়ক উন্মোচনের জন্য
আমন্ত্রণ জানাই আমাদেরই জেলার দুই স্বনামধন্য ব্যক্তিত্ব অধ্যাপক মেসবা কামাল ও ইফফাতারা নার্গিসকে। আমাদের এলাকার অনেক মানুষই সরকারি চাকরির উঁচু পদে চাকরি করতেন বা করেছেন। তারা কেউই কখনো বাঙালি বলে পরিচয় দিতেন না, মুসলমান বলে পরিচয় দিতেন। আমাদের এলাকাটি ঘোর প্রতিক্রিয়াশীল এলাকা। অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ, অন্ধ মুসলমানদের মতো শিক্ষিত মানুষেরাও ছিল অজ্ঞ, অন্ধ। তাদের কাউকে আমন্ত্রণ জানাতে আমার মন সায় দেয়নি। যা হোক, আমার এবারের বইয়ের একটি ছিল কবিতার নাম সুবাতাসে মাধুরী ছড়াও। যদিও বইটির নাম ছিল এপার ওপার, প্রকাশকের ফরমাসে নামটি পরিবর্তন করা হয়। অন্যটি একটি ছোট গল্পের বই, নাম অন্য এক গল্পগুচ্ছ। আমার অন্য বইগুলির পরিচিতি আরেক পর্বে তুলে ধরব।